গত এক সপ্তাহ থেকে ভারতের মণিপুর রাজ্যে, যে সেভেন সিস্টারের মণিপুর রাজ্য, সেখানে আবার জাতিগত নিধন শুরু হয়েছে। ধর্মভিত্তিক নিধন এবং জাতিগত নিধন ব্যাপক আকার ধারণ করছে আবার নতুন করে। চারদিকে একদম ইনসার্জেন্সি ছড়িয়ে পড়ছে এবং ভারতের সেনাবাহিনী এবং ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, প্লাস ওখানে দুইটা প্রধান জাতির সাথে নিজেদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করছে। এইটা বুঝতে গেলে একটু আমাদেরকে পিছনে যেতে হবে। সেটা হচ্ছে 18 এপ্রিল 1947 সাল, যখন ভারতের স্বাধীনতা ঘোষণা হয় নাই তারও 4 মাস আগে ভারতের তৎকালীন কংগ্রেস পার্টির নেতা জওহরলাল নেহরু একটি বিতর্কিত ভাষণ দেয়। সেই ভাষণটা কি? কোট, যেসব রাজ্য ভারতভুক্ত হতে রাজি হবে না তাদের শত্রু রাষ্ট্র ও ভারতের শত্রু বিবেচনা করা হবে এবং তাদের পরিণতি ভোগ করতে হবে, আনকোট। এর পরে ভারত মূলত কিন্তু 560টা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। তারা তাদের হাজার বছরের ইতিহাস বিসর্জন দিয়ে ভারতের আনুগত্য স্বীকার করে নেয় এবং বর্তমান ভারত, যে ভারত, সেই ভারত স্বাধীন ভারত হিসাবে আত্মপ্রকাশ করে। মূলত অখণ্ড ভারত বলে যে গল্প শোনানো হয় ভারত থেকে, এইটা কিন্তু ভুয়া কথা। অখণ্ড ভারত বলতে কিছু নাই। মূলত ভারত, পুরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চলটা পুরা মিলায় অনেকগুলা রাজ্যে বিভক্ত ছিল। সমগ্র মিলায় হচ্ছে ভারতবর্ষ, নট ভারত দেশ। কিন্তু এখন তারা অখণ্ড ভারত চিৎকার করে। যাই হোক, মণিপুরের ঘটনায় আসি। এই মণিপুরের মূল সমস্যাটা কি জানেন? মণিপুরে হচ্ছে যে টোটাল এলাকা, তার মধ্যে হচ্ছে 79% এলাকা হচ্ছে পাহাড়ি অঞ্চল, আর ভ্যালি বা সমতল মাত্র হচ্ছে 11%। এটা অনেকটা উপর থেকে যদি দেখা হয় তাহলে একটা স্টেডিয়ামের যে মাঠ এবং চারপাশে যে গ্যালারি, এরকমই দেখা যায় অনেকটা স্যাটেলাইট ইমেজে। এখানে মূলত যে সমতল অঞ্চল, এখানে থাকে মেথইরা, মৈতিরা, যেটাকে বলে মেথই বলে, মতই বলে, মৈতই বলে। এই জাতির হচ্ছে মানুষরা থাকে। আর পাহাড়ি অঞ্চল যে 89% অঞ্চল, এই 89% অঞ্চল জুড়ে থাকে হচ্ছে কুকি সম্প্রদায়ের লোকরা। এই মৈতইরা মূলত হাজার বছরের ইতিহাস তাদের। তারা নিজেদেরকে বলে হচ্ছে কঙ্গোপৈলক নামক অঞ্চল হিসেবে তারা নিজেদেরকে চেনে। এবং তাদের যে রাজা ছিলেন এই হাজার বছর আগেরে, তাকে বলা হয় পাখুম্বা। পাখুম্বা রাজার বংশধর হিসেবে মৈতৈরা নিজেদেরকে দাবি করে। এরা মূলত হিন্দু সম্প্রদায়ের, তবে এদের যে উপাস্য দেবদেবী, এদের সাথে বর্তমানে সনাতন মেইনল্যান্ড, ভারতের কেন্দ্রে যে মেইনল্যান্ড, তাদের সনাতনের ধর্মের মধ্যে রিচুয়ালগত কিছু পার্থক্য আছে। এরা একটা ড্রাগনের মূর্তিকে মূলত পূজা করে। আর যে কুকি অঞ্চল সম্প্রদায় আছে, তারা মূলত খ্রিস্টান সম্প্রদায়ের অধিকাংশ। এই যে কুকিরা পাহাড়ে থাকে এবং সামান্য 11% জায়গা নিয়ে যে মৈথেইরা থাকে, এদের মধ্যেই সংঘাত চলতেছে সেই 1993 সাল থেকে। কারণ এদের একটা বড় অংশ যেমন চায় হচ্ছে তাদের স্বাধীনতা সেই 47 সাল থেকে, আবার এদেরই আবার দুই জাতি পরস্পরের উপর আক্রমণ চালায় আধিপত্য বিস্তারের জন্য। কুকিরা হচ্ছে এসে ভেঙে দেয় হচ্ছে মৈতৈদের মন্দির, আবার মৈতৈরা ভেঙে দেয় হচ্ছে কুকিদের বিভিন্ন চার্চ। এইটাই চলছে এবং শত শত মানুষ 1993 সালের পর থেকে এই সংঘাত ব্যাপক আকার নিলে এখন পর্যন্ত হত্যার শিকার হয়। এখন একটা ম্যাপে আসেন, সেটা হচ্ছে বাংলাদেশের ঠিক পাশেই হচ্ছে মিজোরাম, আসাম, ত্রিপুরা, তার ঠিক উপরে হচ্ছে মণিপুর। এই মণিপুরের আরেক পাশে হচ্ছে মায়ানমারের হচ্ছে চীন অঞ্চলটা, মায়ানমারেরই একটা চীন অঞ্চল আছে সম্প্রদায় এটাই। এই যে মণিপুর, এই মণিপুরের আপনারা যে স্যাটেলাইট ইমেজটাও দেখেন বা 3D একটা ইমেজ দেখেন, দেখবেন চারোপাশে হচ্ছে পাহাড় বিস্তৃত, মাঝখানে ছোট্ট একটা অংশ, সেটা হচ্ছে সমতল বা ভ্যালি। এইখানেই থাকে মেইথেইরা। আর এই পাহাড়ি অঞ্চলটা জুড়ে থাকে হচ্ছে কুকি সম্প্রদায়ের লোকরা। এই কুকি সম্প্রদায়ের লোকরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠভাবে খ্রিস্টান, মৈথইরা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। তবে এই হিন্দু হচ্ছে অন্যান্য হিন্দুদের থেকে কিছুটা আলাদা এবং এখানেও একটা সংঘাত আছে।
দেখেন ওখানে মূলত আবার ক্ষুদ্রভাবে ভাগ করলে ওখানে মিজোসরা থাকে, মিজোরামের কিছু লোক থাকে ওই অঞ্চলে, কুকিজরা থাকে, আবার কুকি চীন মায়ানমার অঞ্চল দিয়ে কুকি চীনরা থাকে, আর চিনিজরাও থাকে। এরার মধ্যে কিন্তু সংখ্যাগরিষ্ঠভাবে হচ্ছে মৈতৈ এবং কুকি। এরাই পরস্পরের সাথে সংঘাতে জড়া যায়। আবার এরা অনেক সময় একসাথে বা বিচ্ছিন্নভাবে কিন্তু ভারতের সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলায় পড়ে, বা আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে নিধন করে। এবং ব্যাপক আকারে এখানে ভারতীয় কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন নির্দেশে এই মৈতৈ এবং কুকি চীনের উপর অত্যাচার চালানো হয়। কারণ ভারতের সৃষ্টির পর থেকেই, ভারত স্বাধীন রাষ্ট্র হওয়ার পর থেকেই ওই অঞ্চলটাকে, সেভেন সিস্টারকে মূলত কেন্দ্রীয় সরকার চেষ্টা করে সবসময় দুর্গম অঞ্চল হিসেবে রাখার জন্য। তেমনভাবে কিন্তু উন্নয়নের কাজ চলে না, রাস্তাঘাটের কাজ চলে না, কারণ ভারত মনে করে তাদেরকে এভাবেই দমায় রাখতে হবে, এবং এভাবেই তাদের উপর অত্যাচার চালায় ভারতের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় বাহিনী। এদের আরেকটা বড় সমস্যা কি জানেন? ধর্মীয় বা জাতিগত বিভেদের থেকে আরেকটা বড় হচ্ছে মৌলিক চাহিদা। এই যে নাগাল্যান্ড এবং কুকিজ অঞ্চলটা যে পাহাড়ি অঞ্চল, এরা মূলত জুম চাষ নির্ভর। তা কোনো বছর যদি খরা বৃষ্টি না হয় ঠিক মতন বা অতিবৃষ্টি হয়, তখন মূলত জুম চাষের ব্যাঘাত ঘটে। তখন তারা খাবার চাহিদার কারণে এবং কর্মসংস্থানের কারণে এই যে সমতল ভূমি মৈতৈদের দখলের এইখানে চলে আসে কাজের সন্ধানে বা খাবার সন্ধানে, এবং তখনই সংঘাতটা আরও ব্যাপক আর নেয়, কারণ মৈতৈরা তাদেরকে দেখতে পায় না আর কুকিজরা তাদেরকে দেখতে পায় না। তখনকার একটা বিশাল সংঘাত তৈরি হয়। পাহাড় থেকে যখন সমতলে নেমে আসে তখনকার সংঘাতটা তৈরি হয়। আর এইখানে হচ্ছে আরেকটা বড় বিষয় হয়ে গেছে কি, রাজনৈতিক। রাজনৈতিক কেন? সেটা হচ্ছে দেখেন, এই মণিপুরে যে রাজ্য সরকার, এই রাজ্য সরকারের টোটাল সিট হচ্ছে 60টা। এই 60টার মধ্যে মাত্র 20টা হচ্ছে 89% এলাকার উপর, আর হচ্ছে 40টা সিট মাত্র 11% এলাকার উপর। মানে মৈতৈরা দখল করে আছে 40টা সিট, আর কুকিজরা 89% জায়গা নিয়েও তাদের মাত্র পার্লামেন্টে 20%, 20টা সিট। এখানেও কিন্তু একটা বড় রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি করে রাখছে কেন্দ্রীয় সরকার, যাতে এই মৈতৈ এবং কুকিজরা নিজেদের মধ্যে সংঘাতে সবসময় লিপ্ত থাকে এবং নিজেরা জাতিগত নিধনে লিপ্ত থাকে। এবং রাজ্য সরকার সবসময়, মানে কেন্দ্রীয় সরকার সবসময় এটা কিন্তু এদেরকে চাপায় দিয়ে রাখছে, মানে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে রাখছে রাজনৈতিকভাবে। এটা চলছেই। দেখেন 1993 সালে সবচেয়ে বড় সংঘাত তৈরি হয় হচ্ছে নাগা আর কুকিদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময়টা হচ্ছে 750 জন সরকারি হিসাবে মারা যায় সরকারি যে নথিতে। তবে বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংস্থাগুলো এই সংখ্যা হাজারের উপর হিসাবে বলা হয় যে হত্যা হয়। তারপরে 1993 সালে হচ্ছে মৈতৈ ও পাঙ্গালরা আবার মুসলিম, সংখ্যা এরকম। সেই দাঙ্গাতে আবার সরকারি হিসেবে 90 থেকে 100 জন এবং বেসরকারি হিসেবে আরও অনেক মানুষ মারা যায়। 1997 থেকে 98 সালে আবার কুকি ও পাইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়, সেইখানে 352 জন মানুষ হত্যা হয়। 1909 সাল থেকে 1918 সাল পর্যন্ত 10 বছরে ছোট বড় বিদ্রোহ এবং জাতিগত দাঙ্গায় অন্ততপক্ষে 1000-এর উপর মানুষের প্রাণ যায়। এবং সর্বশেষ শুরু হয়েছে 2023 সালে। 2023 সালে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয় মণিপুরে, যেটা আজ পর্যন্ত থেমে থেমে চলতেছে এবং গত 7 দিন থেকে আরও ব্যাপক আকার নিছে। 1923 সালে 3রা মে মেইতি আর কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে সরকারি হিসাবে 260 জনের হত্যা হয়, প্রাণ হারায়। তবে বেসরকারি হিসাবে সেটা 500-র অধিক মানুষের জীবন যায় এই সংঘর্ষে। এবং একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ভারতের যে মানবাধিকার সংস্থাগুলো বলতেছে, তাদের হিসাবটার সাথে সরকারি হিসাবে রাত দিন পার্থক্য এবং ব্যাপক আকারে পার্থক্য। এবং এখানে যে জাতিগত নিধন কিভাবে চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী, তা বোঝা যায় হচ্ছে বাধ্য হয়ে ভারতের কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়ে 87 থেকে 98টা কেস ফাইন্ডিং দেয় হচ্ছে ভারতের সিবিআইকে, যে এগুলো তদন্ত করতে। এগুলো সবগুলো হচ্ছে বিচার বহির্ভূত হত্যা ছিল এবং নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল ভারতের
সেনাবাহিনী এবং ভারতের আইনশৃঙ্খলা বাহিনী, শুধুমাত্র জাতিগত নিধনের জন্য। বিদ্রোহ দমনের নামে গত 50 বছরে সরকারি হিসাবে বলা হয় 20,000 মানুষ মারা গেছে, কিন্তু বাস্তবে সেটা 50 থেকে 60,000-এর ঊর্ধ্বে মানুষ মারা গেছে এই শুধু মণিপুরে জাতিগত এবং ধর্মীয় নিধনে, ধর্মের পরিচয়ের কারণে। এবং এর অধিকাংশ মারা গেছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। সরকারি ভাষ্যে বলা হয় যে এই 2009 থেকে 18 সাল পর্যন্ত মাত্র 528 জনের মৃত্যু হয়েছে, কিন্তু মানবাধিকার সংস্থা বলে এটা হাজারের উপরে। তাহলে একবার হিসাব করেন যে ভারতে কি পরিমাণে এই মণিপুর রাজ্যের উপর সাধারণ নাগরিকদের উপর নিরীহ এবং দুর্গম এলাকার দুইটা সম্প্রদায়ের উপর এই ভারতের সেনাবাহিনী এবং ভারতের আইনশৃঙ্খলা বাহিনী তথাকথিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে এই হত্যাযজ্ঞ চালায় যাচ্ছে। আবার তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ঢুকাই দিছে যে 89% এলাকার জন্য মাত্র 20টা সিট আর 11% এলাকার জন্য 40টা সিট, মানে বৈষম্যটা কীভাবে তৈরি করে দিছে। আবার ধর্মীয় উস্কানিও এখানে চলে। 2023 থেকে 2026 পর্যন্ত একটা হিসাব পাওয়া যায়, সেটা হচ্ছে ভারতের সরকারের হিসাবে 260 জন মারা গেলেও এই সংখ্যা অনেক বেশি, কারণ ওই জায়গাগুলো এতটা রিমোট এবং কোনো জাতীয় গণমাধ্যম বা ইন্টারন্যাশনাল গণমাধ্যমকে ওইসব এলাকায় ইনসার্জেন্সি ঘোষণা দিয়ে প্রবেশের অধিকার দেয় না, কিন্তু গণহত্যা সমানে চলতে থাকে। নিরাপত্তার বাহিনী কিভাবে নিধন চালায় নিরস্ত্র বাহিনীর উপর, নিরস্ত্র মানুষের উপর, তার উদাহরণ হচ্ছে 2023 থেকে 26 সাল পর্যন্ত এই 3 বছরে নিরাপত্তা বাহিনীর মাত্র 8 থেকে 10 জন মানুষ মারা গেছে, অথচ সেখানে হত্যা হয়েছে সাধারণ মানুষ হাজারের উপরে মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুসারে। তাহলে বুঝেন, মাত্র যদি তারা এতটাই আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলায় পড়তো তাহলে তো অনেক বেশি হতাহতের সংখ্যা হয়তো সেনাবাহিনীর এবং আইনশৃঙ্খলা বাহিনীর। তাদের এই 3 বছরের মধ্যে 8 থেকে 10 জন মারা গেছে, আর বিপক্ষে সাধারণ নিরীহ এই দুর্গম এলাকার মানুষের মৃত্যুর সংখ্যা হাজারের কাছাকাছি। দেখেন, মেথেই আর হচ্ছে কুকিজদের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈষম্য এমনভাবে কেন্দ্রীয় সরকার চাপায় দিছে যে এদের সংঘাতটা কতটা সহিংস আকার নিছে যে এই 3 বছরে বিশেষ করে এই 2023 সালে মেথেইদের 1988টা ঘর পুরায় দিছে হচ্ছে কুকিজরা, আবার কুকিজদের 1425টা ঘর পোড়ায় দিছে হচ্ছে মেথেইরা, এবং শত শত মানুষের এখানে হত্যা হয়েছে। এই জাতিগত দাঙ্গাটাকে এমনভাবে উস্কায় দিয়ে রাখছে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে। এটা কেন বলতেছি? ভারতের সমস্যা, ভারতের ইন্টারনাল সমস্যা, আমাদের আগ্রহ কিসের? আমাদের আগ্রহটা এখানেই যে এই যে ভারতে বাংলাদেশের পাশেই প্রদেশ হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, আসাম, তার উপরেই মণিপুর, এইখান দিয়ে দুর্গম অঞ্চলটার সাথে কানেক্টিভ হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল, এবং পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের এর সাথে এই যে কুকিজ এরা আছে, মেথেই আছে, এদের সাথে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে দেখা যায় যে ওই অঞ্চলের যে সশস্ত্র যারা বিপ্লব করতেছে তাদের মাধ্যমে অনেকেই অনেক সময় পালায় এদিকে বাংলাদেশের দিকে আসে এবং বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করে। ফলাফলে কী হয়, বাংলাদেশের পার্বত্য অঞ্চলও কিন্তু অস্থির হয় এবং এই বিচ্ছিন্নতাবাদের একটা পরিবেশ তৈরি হয়, এবং ওই অঞ্চলেও কিন্তু অনেক ধরনের আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটে। এবং ভারতের সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীও চেষ্টা করে বাংলাদেশেও এই অস্থিরতা তৈরি করে বিষয়টাকে একটু রাগঢাক করার জন্য। মূলত হত্যাযজ্ঞ কিন্তু ভারতের সেনাবাহিনী, ভারতের আইনশৃঙ্খলা বাহিনী মণিপুরের সাধারণ নাগরিকদের উপর চালায়। আবার ভারতের কেন্দ্রীয় সরকার, বিজেপি বা কংগ্রেস এই বিষয়ে কিন্তু অনেকটাই, যতই রাজনৈতিক দ্বন্দ্ব দেখায়, এইখানে সাধারণ মানুষের হত্যাযজ্ঞকে, জাতিগত নিধনকে তারা কিন্তু পক্ষান্তরে বাঁচায় রাখছে। ওই জায়গাটা শুধু ভারতের যে ওরা যে স্বাধীনতা চায় মণিপুরের লোকরা, তাদেরকে দমনের উদ্দেশ্যে এইভাবে সাধারণ নাগরিকদের পরস্পরের জাতিগত দ্বন্দ্বে পেট্রোনাইজ করে। ওইখানে কিন্তু চীনেরও কিছুটা হস্তক্ষেপ আছে।
এবং চীনও ওই অঞ্চলে কিন্তু কিছুটা ওইখানকার যে যারা বিচ্ছিন্নতাবাদী তাদেরকে সাহায্য সহযোগিতা করে অস্ত্র এবং অর্থ দিয়ে। কিন্তু তার কিন্তু একটা চাপ এসে পড়ে আমাদের পার্বত্য অঞ্চলে। আজকে ভারত বাংলাদেশের সের জাতিগত নিধন বা বাংলাদেশের সংখ্যালঘু নিধন এগুলো নিয়ে অনেক প্রশ্ন তোলে আন্তর্জাতিক মহলে। কিন্তু ভারত যে তার এই সেভেন সিস্টারে তাদের স্বাধীনতা ধরে রাখার জন্য বিশেষ করে মণিপুরে যে পরিমাণে হত্যাযজ্ঞ চালাচ্ছে, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়কে যেভাবে হত্যা করতেছে, এটা নিয়ে কিন্তু ভারত কোনো শব্দ উচ্চারণ করে না। এবং এই জায়গাটাকে এমনভাবে মিডিয়াকে ব্ল্যাক আউট করে রাখা যে এটা আন্তর্জাতিক মিডিয়াতেও ওইভাবে সাড়া ফেলে না। তবে অবশ্যই বিশ্ব সম্প্রদায়ের উচিত এই বিষয়ে একটু হস্তক্ষেপ করা, মনোযোগ দেওয়া। নিরীহ সাধারণ মানুষগুলো দুর্গম অঞ্চলের একদম ঠিক মতন দুই বেলা তাদের মৌলিক অধিকার খাদ্যের সংস্থান করতে পারে না, তাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে ভারতের সেনাবাহিনী, ভারতের আইনশৃঙ্খলা বাহিনী, এবং তারা নিজেরাও ওই অভাবের কারণে নিজেদের দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ লেগেই আছে।